ফার্স্ট স্টেজ কখন থেকে কখন? ফার্স্ট স্টেজ এটা লেবার কন্ট্রাকশনস, হ্যাঁ কন্ট্রাকশন অনসেট অফ ট্রু লেবার পেন, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এটা হলো ফার্স্ট স্টেজ। আমরা যখন ম্যানেজমেন্ট পড়বো সেরকম স্টেজ ওয়াইজই তো ম্যানেজমেন্টটা পড়বো, তাহলে স্টেজগুলো আগে জানা দরকার। ফার্স্ট স্টেজ হলো ফ্রম অনসেট অফ ট্রু লেবার পেন টু ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি? ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস এন্ড ডেলিভারি অফ দ্য বেবি। ডেলিভারি অফ দ্য বেবি হলো সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজ হলো ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। প্লেসেন্টা এন্ড মেমব্রেনস, মানে আফটার বার্থ, এইগুলো। আর ফোর্থ স্টেজ স্টেজ অফ অবজারভেশন। হ্যাঁ সেটা কি? এইগুলো তো একটা করে রেঞ্জ বলি, ওটা রেঞ্জ কি? ফার্স্ট আওয়ার আফটার ডেলিভারি অফ প্লাসেন্টা। কেন এইটা ফোর্থ স্টেজে তো কিছু ডেলিভারি হচ্ছে না? ফোর্থ স্টেজের ইম্পর্টেন্সটা কি? ফোর্থ স্টেজটা আমরা ধরি কেন? কমপ্লিকেশনস। হ্যাঁ হ্যাঁ, শুধু পিপিএইচ না, মোস্ট অফ দ্য কমপ্লিকেশনস, মোস্ট অফ দ্য ড্রেডেড কমপ্লিকেশনস অফ প্লাসেন্টা, মোস্ট অফ দ্য ড্রেডেড কমপ্লিকেশনস অফ লেবার অকার ইন দিস টাইম। হ্যাঁ, তার কারণ কি কি হতে পারে? একটা বললো পিপিএইচ, আর প্লাসেন্টা অ্যাক্রিটা তো ওই সময় হয় না, অ্যাক্রিটা হলে তো হয়েই থাকে। ফোর্থ স্টেজের রিটেন্ড প্লাসেন্টা, পিপিএইচ, আর অ্যাকিউট ইনভার্সন অফ ইউটেরাস, পালমোনারি এম্বোলিজম। এছাড়া যদি আমরা এপিসিওটমি, কমপ্লিকেশনস অফ এপিসিওটমি, এপিসিওটমি কমপ্লিকেশন কি হয়? ভালভাল হেমাটোমা, ওই জাতীয় এই যে কমপ্লিকেশনসগুলো, যে এইগুলো সবগুলোই খুব মানে ড্রেডেড কমপ্লিকেশন, এইগুলো মোস্টলি অকার্স ইন দ্য ফোর্থ স্টেজ। সেই জন্য ফার্স্ট 1 আওয়ার আফটার ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্যাটাস্ট্রফিগুলো এই সময় হয়। তাহলে এইটা গেল লেবারের স্টেজেস অফ লেবার। এবার ম্যানেজমেন্ট, হাউ উইল ইউ ম্যানেজ লেবার? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবার। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবারের দরকারটা কেন হঠাৎ? এম কি? হোয়াট ইজ দি এম অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট? নাম্বার 1 এম হচ্ছে কি? সেফ ডেলিভারি ফর দ্য মাদার, অর্থাৎ ডেলিভারি রিলেটেড কমপ্লিকেশনসগুলো যাতে না হয়। তাহলে এম অফ ম্যানেজমেন্টটা কি? 1 নম্বর হলো সেফ ডেলিভারি, 2 নম্বর হলো আফটার এন্ড অফ দ্য প্রসেস, দ্যাট আফটার দ্য এন্ড অফ দ্য লেবার আমরা উই গেট এ হেলদি বেবি অ্যান্ড হেলদি মাদার, দুজনেই হেলদি থাকবে আফটার ডেলিভারি, 2 নম্বর এম। 3 নম্বর এম যে এমনভাবে আমরা ম্যানেজ করবো সো দ্যাট দ্য লেবার বিকামস এ প্লেজারেবল অ্যান্ড ফুলফিলিং এক্সপিরিয়েন্স ফর দ্য মাদার। মা যেন এরকম একটা নিয়ে ওরে বাপরে আর আমি জীবনে ওই হাসপাতালে ঢুকবো না, কিরম বাজে ব্যবহার, এইসব নয়। মানে ইট শুড বি এ ফুলফিলিং অ্যান্ড প্লেজারেবল এক্সপিরিয়েন্স। এই তিনটে হচ্ছে আমার এইম অফ ম্যানেজমেন্ট। কেন লেবার কেসকে ম্যানেজ করতে হবে তো এমনি হয়ে যায় কিছু না করলেও, তা নয়। এটা হচ্ছে these 3 আর দ্য এইমস অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবার। হ্যাঁ, এখন একটা কথা খুব বলা হচ্ছে যে এর সঙ্গে রেসপেক্টফুল, মানে প্লেজারেবল, রেসপেক্টফুল অ্যান্ড ফুলফিলিং এক্সপিরিয়েন্স। রেসপেক্টফুল, এই পেশেন্ট এই করো ওই করো করে না, পেশেন্টের সঙ্গে ভালোভাবে কথা বলা, তাকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, রিঅ্যাসিওর করা, এগুলো হচ্ছে এম। তাহলে মেইনলি 3টে এম। একটা হচ্ছে আমার ম্যানেজমেন্টে, লেবার ম্যানেজমেন্টের এম হচ্ছে, ফার্স্ট এম হচ্ছে সেফ ডেলিভারি ফর দ্য মাদার, 2 নম্বর অ্যাট দ্য এন্ড অফ প্রসেস উই গেট এ হেলদি বেবি অ্যান্ড হেলদি মাদার, আর 3 নম্বর বললাম টু মেক দ্য লেবার এ প্লেজারেবল অ্যান্ড ফুলফিলিং এক্সপিরিয়েন্স ফর বোথ অফ দ্য পেরেন্টস। মানে বাবাও তো বাইরে থাকে, তো এইটা হলো এম। এবার হচ্ছে কি ম্যানেজ করবো আমরা, কখন কোন স্টেজে আমার কি কাজ। প্রথম হচ্ছে ফার্স্ট স্টেজে। তাহলে ফার্স্ট স্টেজ মানে কি? আমরা কি করলাম? অনসেট অফ ট্রু লেবার পেন থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এই সময়টা হচ্ছে ফার্স্ট স্টেজ। তাহলে এই সময় আমরা কি ম্যানেজ করব? নাম্বার 1 হচ্ছে যে আমাকে তো লেবারটা ডায়াগনোসিস করতে হবে। পেশেন্ট এলো, আমি এমার্জেন্সিতে ডিউটি করছি, পেশেন্ট একটা কমপ্লেন নিয়ে এলো যে আমার পেইন হচ্ছে, তাকে প্রথম কথা হচ্ছে আমি তাকে ভর্তি করবো কিনা, তাই তো? তাহলে হোয়াট আর দ্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া? পেশেন্ট ভর্তি হলে তবে তো আমি ম্যানেজ করবো। তাহলে আই হ্যাভ টু সিলেক্ট ফার্স্ট দ্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া। হোয়াট আর দ্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া
ফর এ লেবার পেশেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে একটু ডায়াগনোস যে ওয়েদার সি ইজ ইন লেবার অর নট, তাহলে সেটা কি দেখে আমরা ডায়াগনোসিস করব। নাম্বার ওয়ান ফ্রম হিস্ট্রিতে পেন কখন থেকে হচ্ছে আমরা জানি। ট্রু লেবার পেন ইউজুয়ালি 2 to 3 per 10 minutes, এটা হলো ফ্রিকোয়েন্সি। ডিউরেশন অফ কন্ট্রাকশন থাকবে মোর দ্যান 30 সেকেন্ড, আর ইন্টেন্সিটিটা তো মাপা যায় না, এই দুটো দেখেই আমরা করি। ইউজুয়ালি প্রাইমারির ক্ষেত্রে আমরা ধরি যে অ্যাটলিস্ট 1 কন্ট্রাকশন ইন 5 মিনিটস, একটা কন্ট্রাকশন ট্রু কন্ট্রাকশন হতে হবে অন্তত 5 মিনিটে, আর মাল্টির ক্ষেত্রে অন্তত একটা কন্ট্রাকশন ইন 10 মিনিটস। তাহলে কন্ট্রাকশন একটা ডায়াগনস্টিক অ্যাডমিশন ক্রাইটেরিয়া। যদি আমরা অবজার্ভ করি যে মাল্টির ক্ষেত্রে অন্তত 10 মিনিটে একটা ভালো কন্ট্রাকশন আসছে, মাল্টি প্রাইমির ক্ষেত্রে সেটা 5 মিনিটে, তাহলে একটা গেল কন্ট্রাকশন। হিস্ট্রি থেকে পেলাম কন্ট্রাকশন। আর কি পাবো হিস্ট্রি থেকে? শো আছে কিনা, শো দেখে আমরা সবসময় ভর্তি করে রাখি, কারণ শো অনেক সময় 48 to 72 আওয়ার্স বিফোর অনসেট অফ হতে পারে, মানে অনসেট অফ লেবার পেন। শো দেখলে আমরা বলি যে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে সি উইল গো ইনটু লেবার। সেই জন্য শোটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না, মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া না। শো মানেই তাহলে তো সবাই 48 ঘন্টা আগে থেকে ভর্তি করে রাখতে হয়। একটা হলো কন্ট্রাকশন। হিস্ট্রি থেকে আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ড্রিবলিং হচ্ছে, জল ভেঙে গেছে, পেশেন্ট এসে বলে লিকেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড। সেক্ষেত্রে টার্ম হোক না হোক, যদি লিকেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড হয় তাহলে সেই পেশেন্টকে আমরা ভর্তি করবো, অ্যাডমিশন ক্রাইটেরিয়া। 3 নম্বর হিস্ট্রি থেকে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি? পোস্ট ডেটেড প্রেগনেন্সি। হিস্ট্রি নিয়ে পেশেন্ট বললো যে আমার ডাক্তারবাবু ডেট পার হয়ে গেছে, অনেক দিন 8-10 দিন পার হয়ে গেছে, তাহলে পোস্ট ডেটেড প্রেগনেন্সি, এগুলো হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। আর কি অ্যাডমিশন ক্রাইটেরিয়া থাকবে? ব্লিডিং হচ্ছে, পেশেন্ট যদি কমপ্লেন করে যে আমার ভ্যাজিনাল ব্লিডিং, যেটা ও শো বললো, অ্যাকচুয়ালি শো না, যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডমিশন ক্রাইটেরিয়া। আর কি অ্যাডমিশন ক্রাইটেরিয়া হতে পারে? লেস ফিটাল মুভমেন্ট, পেশেন্ট বলছে ডাক্তারবাবু বাচ্চাটা কাল থেকে আমার ভালো নড়ছে না। সো দিজ আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াস ফর, দিজ আর দ্য ক্রাইটেরিয়াস টু বি ফুলফিলড ফর অ্যাডমিশন। অর্থাৎ পেশেন্টটা আমি এমার্জেন্সি ডিউটি করছি, একটা পেশেন্ট এলো, সবাইকে যদি আমি ভর্তি করি তাহলে তো হাসপাতালে জায়গা থাকবে না, তাহলে আমাকে তো কিছু ক্রাইটেরিয়া এস্টাবলিশ করতে হবে যে এই ক্রাইটেরিয়া হলে তবে আমি তাকে ভর্তি করব, নাহলে আমি তাকে কিছু মেডিকেশন দিয়ে এমার্জেন্সি থেকে পাঠিয়ে দেবো, বলবো বেশি ব্যথা হলে এসো। আচ্ছা, এরপর হচ্ছে যে এছাড়া আর কি অ্যাডমিশন ক্রাইটেরিয়া থাকবে? যদি তার কোনো কমপ্লিকেশন, মানে ইফ দ্য প্রেগনেন্সি ইজ কমপ্লিকেটেড, যেমন ডায়াবেটিক প্রেগনেন্সি, হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, বা অ্যাকিউট ওই যেটা জন্ডিস ইন প্রেগনেন্সি, পার্টিকুলারলি যদি কোলেস্টেটিক জন্ডিস অফ প্রেগনেন্সি হয়, এদের বাচ্চা নষ্ট হয়ে যায়। তো সুতরাং এইগুলো থেকে আমি অ্যাডমিশন ক্রাইটেরিয়া ঠিক করলাম, করে আমি পেশেন্টকে অ্যাডমিশন করলাম। এবার পেশেন্টকে এক্সামিন করব। কি এক্সামিন করব? রুটিন এক্সামিনেশন, পেশেন্টের পালস, বিপি, টেম্পারেচার, ইউরিনারি আউটপুটের হিস্ট্রি নেব। আর স্পেসিফিক এক্সামিনেশন হচ্ছে এলএমপি, ইডিডি হিস্ট্রি থেকে আমি ডেট হয়েছে কিনা দেখলাম। এবার পার অ্যাবডোমেন এতে এফএইচএস ঠিক আছে কিনা দেখবো, ফিটাল আল্ট্রাসাউন্ড ঠিক আছে কিনা, ফান্ডাল হাইট কীরকম, হ্যাঁ, কি প্রেজেন্টেশন আছে, এইগুলো দেখবো। তারপরে এক্সামিনেশন হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন, পিভি এক্সামিনেশন। কোনো পেশেন্টকে ভর্তি পিভি এক্সামিনেশন না করে আমরা ভর্তি করি না, কারণ অনসেট ট্রু লেবার পেন অনসেট হয়েছে কিনা সেটা ইন্টারনাল এক্সামিনেশন করে ছাড়া ডেফিনিট বোঝা যায় না। ইন্টারনাল এক্সামিনেশন করে যদি আমরা দেখি যে সার্ভিক্স ইজ ডাইলেটেড অ্যান্ড ইফেসড, তাহলে বুঝতে হবে সি ইজ ইন লেবার, তাহলে আমরা ভর্তি করব। তাহলে অন অ্যাডমিশন একবার ইন্টারনাল এক্সামিনেশন করব। এর একটা এক্সেপশন আছে যে আমরা কখন একদম ইন্টারনাল এক্সামিনেশন করব না। তো বলতে পারবি পেশেন্টের কি হিস্ট্রি দিলে তাকে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করবো না, অ্যাটলিস্ট এমার্জেন্সিতে করবো না। প্ল্যাসেন্টা প্রিভিয়া, এপিএইচ, হ্যাঁ, যদি ব্লিডিং থাকে, পেশেন্ট তো আর বলবে না আমার প্ল্যাসেন্টা প্রিভিয়া হয়েছে, পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আমার ব্লিডিং হচ্ছে। যদি ইফ দেয়ার ইজ হিস্ট্রি অফ ব্লিডিং পিভি অ্যাট অর নিয়ার টার্ম,
সেই পেশেন্টকে আমরা এমার্জেন্সিতে কখনো ইন্টারনাল এক্সামিনেশন করব না। বাকি সমস্ত পেশেন্টকে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করে টু ডায়াগনোস whether she is actually in true labor or not সেইটা দেখে আমরা ডায়াগনোসিস করব। তাহলে ইন্টারনাল এক্সামিনেশনের ইম্পর্টেন্স হচ্ছে এক নম্বর হচ্ছে যে ডায়াগনোসিস অফ ট্রু লেবার, অর্থাৎ সে লেবারে আছে কিনা এটা ডায়াগনোসিস করার জন্য। 2 নম্বর হচ্ছে কি ওই যে এক্সামিনেশন করব তখন আমরা একবারে পেলভিক অ্যাসেসমেন্টটাও করে ফেলবো যে ওটা নর্মাল ডেলিভারি, আমরা শুধুই অ্যালাউ নর্মাল ডেলিভারি অর নট। পেলভিক অ্যাসেসমেন্ট আমরা কি করব, আগের দিন আমি তোদেরকেই তো পড়াচ্ছিলাম মেকানিজমের সময় আমরা কি কি দেখি, স্যাক্রাল কার্ভেচার, স্যাক্রাল প্রমোটারি রিচ করতে পারছি কিনা, যদি স্যাক্রাল প্রমোটারি রিচ করতে না পারি তখন ধরে নেওয়া এটা অ্যাডিকুয়েট পেলভিস। স্যাক্রোসায়াটিক নোচে দুটো লিগামেন্টের উপর দুটো আঙ্গুল থাকছে কিনা, কার্ভেচার অফ দ্য স্যাক্রাম বোথ অ্যাবাভ ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারাল টু মানে ল্যাটারালি দুটোই দেখা হয়, কক্সিক্সের মুভমেন্ট আছে কিনা, ইলিয়াক স্পাইনগুলো খুব প্রমিনেন্ট কিনা, কারণ ওইটা ইন্টারস্পাইনাস ডায়ামিটারটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ডায়ামিটার, ওর মধ্যে দিয়ে মাথাটাকে পাস করতে হবে। এছাড়া আলটিমেটলি সাবপিউবিক অ্যাঙ্গেলটা দেখা হয়, ইট ইজ ইউজুয়ালি মোর দ্যান 85 to 90 ডিগ্রি আর মোর হয়। আমরা এইভাবে দেখি দুটো আঙুল এই পেলভিসের নিচে অ্যাকোমোডেট করে যাচ্ছে কিনা, এইরকম দুটো আঙুল দিয়ে এই যেটা দিব্যি অ্যাকোমোডেট করে যাচ্ছে। আর ফাইনালি ইসচিয়াল টিউবারোসিটি আউটলেটের ডায়ামিটার এইভাবে ফিক্সড করে আমরা ইসচিয়াল টিউবারোসিটির মাঝখানে এটা ঢুকে যাচ্ছে কিনা, এটা 10 সেন্টিমিটার ধরা হয়, এটা 10 সেন্টিমিটার। আমরা বাটকে ঠিক অ্যানাস আর ভ্যাজানাল ওপেনিং এর মাঝামাঝি জায়গায় ইসচিয়াল টিউবারোসিটি দুটো থাকে, এর মাঝখানে আমরা নাকল ফিস্টটা করি, প্রেস করি। যদি দেখা যায় যে আমার ইসচিয়াল টিউবারোসিটির মধ্যে এটা ঢুকে যাচ্ছে তাহলে পেলভিস ইজ অ্যাডিকুয়েট। তাহলে ভ্যাজানাল এক্সামিনেশন করা হলো টু ডায়াগনোস অনসেট অফ লেবার, আর নাম্বার 2 হচ্ছে পেলভিক অ্যাসেসমেন্ট। তাহলে এইগুলো গেল ফার্স্ট স্টেজে। এবার ফার্স্ট স্টেজে আমরা কি ম্যানেজমেন্ট দেবো পেশেন্টের, এইগুলো তো আমি দেখলাম, পরীক্ষা করলাম, সব ঠিক হয়ে গেল, আমার ডায়াগনোসিস হলো ইয়েস সি ইজ ইন লেবার অ্যান্ড নর্মাল ডেলিভারি মে অকার, মানে পেলভিক ইজ নর্মাল, মানে পেলভিস ইজ নর্মাল, তাহলে তাকে আমি ভর্তি করবো ফর নর্মাল ডেলিভারি। তো এবার ভর্তি করে আমি কি কি মানে হাউ উইল ইউ ম্যানেজ, তার কমপ্লেন অনুযায়ী ম্যানেজমেন্ট হবে কতগুলো। যেমন প্রথম হচ্ছে আমরা ব্লাডার আর বায়েলের হিস্ট্রি, বিশেষ করে বায়েল মুভমেন্ট, কারণ প্রেগনেন্সিতে কনস্টিপেশন অনেক সময় রেকটাম লোডেড থাকে, যদি সেরকম দেখা যায় পিভি করে যদি দেখা যায় রেকটামটা লোডেড, আমরা একটা এনেমা দিয়ে দিই। এনেমা দেওয়ার দুটো উপকারিতা, একটা হচ্ছে এনেমা দিলে ব্লাডারটা এই বায়েলটা ক্লিয়ার হয়ে গেল, আর 2 নম্বর হচ্ছে এনেমাতে যে গ্যাস্ট্রিক মানে জিআই ট্র্যাক্টের মোবিলিটি বাড়বে, ইট রিফ্লেক্সলি ইনক্রিজেস ইউট্রাইন কন্ট্রাক্টিলিটি, মানে এনেমা দিলে ইউট্রাসের কন্ট্রাকশন হয়। তবে এটা কোনো রুটিনলি যে সবাইকে এনেমা দিতেই হবে এরকম না, কিন্তু যাদের আমরা দেখি রেকটাম লোডেড রয়েছে তাদের একটা এনেমা দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সেভিং। এখন সেভিং পেরিনিয়াল এরিয়া সেভ করব কি না করব, সেভ করে দিলেই সুবিধা হয়, কিন্তু এটাও ম্যান্ডেটারি নয় যে সেভিং করতেই হবে এরকম এখন বলছি যে অত দরকার নেই, কিন্তু ইউজুয়ালি সেভ করে দেওয়া হয়, কারণ এপিসোডমি দেওয়া হয় যদি বিশেষ করে প্রাইমরি সেভ করে দিলে ভালো হয়। 3 নম্বর হচ্ছে আর কি করব আমরা সেভিং ছাড়া, পেশেন্ট কি হয়, ইউজুয়ালি পেশেন্ট আসে একটা ফ্রাইটেন কন্ডিশনে, ভয় পায় কি হবে না হবে, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স, পেশেন্টকে বোঝানো ভালো করে যে না ভয় পেও না, সব কিছু নর্মাল আছে, ভালোভাবে হয়ে যাবে, এইভাবে, অর্থাৎ একটা রিঅ্যাসুরেন্স অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে পেন রিলিফ। ফার্স্ট স্টেজে তো অন্য কিছু কমপ্লেনগুলো থাকে না, এইগুলোই সাধারণত কমপ্লেন হয়। পেন রিলিফ, এটা দেখা গেছে ইউজুয়ালি রিঅ্যাসুরেন্স অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট ইজ এনাফ টু রিলিভ পেন ইন মোস্ট অফ দ্য পেশেন্টস। কারণ দেখা গেছে বেশিরভাগই ভয়ে মানে ব্যথা হবে এই ভয়টাই বেশি পায় দেন অ্যাকচুয়াল পেন। তো সাইকোলজিক্যাল সাপোর্ট এবং রিঅ্যাসুরেন্সেই দেখা গেছে অনেকের আর পেন আলাদা করে লাগে না, পেন রিলিফ দিতে কোনো মেডিসিন লাগে না। এবার যদি কারুর লাগে সত্যিকার ব্যথা হয়, পেন রিলিফ আমরা ইউজুয়ালি 2-3 ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে ইনহেলেশন পেন রিলিফ, নাইট্রাস অক্সাইড পড়েছো তোমরা, কি বলে তার একটা নাম কি, নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম কি,
নাইট্রাস অক্সাইড সকালে কি হয় পেশেন্টের, আস্তে আস্তে তো অজ্ঞান হয়ে যায়, লাফিং গ্যাস, হাসি পায় খুব পেশেন্টকে, এই জন্য এটার নাম হচ্ছে লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড ইনহেলেশন হতে পারে, ওইগুলো আমরা রুটিনলি ইউজ করি না, ইউজুয়ালি আমরা ইনজেক্টেবলস দিই, ড্রটাভেরিন বা পেথিরিন, সঙ্গে পেথিরিনে খুব বমি হয় বলে পেথিরিনের সঙ্গে ফেনারগান দেওয়া হয় যাতে ফর অ্যান্টিএমেটিক অ্যাকশন, কারণ পেশেন্ট বমি করলে পেশেন্টের খুব কষ্ট হয়। তো পেথিরিন দেওয়া কতগুলো রেস্ট্রিকশন আছে, পেথিরিনের পিক লেভেল যদি মনে হয় 2 থেকে 4 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে, আমরা পেথিরিন দিই না, কারণ তাহলে বাচ্চা ডিপ্রেসড হয়ে যায়। পেথিরিন, ওই পেথিরিনটা তো বাচ্চার শরীরে চলে যায়, সেই জন্য বাচ্চার রেসপিরেটরি ডিপ্রেশন হয়। তো নর্মালি আমরা ড্রটাভেরিন দিই, অনেক সময় এপিডোসিন দেওয়া হয় পেন রিলিফের জন্য। এছাড়া যেখানে সুযোগ সুবিধা আছে কন্টিনিউয়াস এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়। এইগুলো হচ্ছে পেন রিলিফের জন্য গেল। তাহলে ফার্স্ট স্টেজে এইগুলি গেল ম্যানেজমেন্ট। তারপরে একটা সিটিজি আমরা করব, হ্যাঁ, কন্টিনিউ কার্ডিওটোকোগ্রাফি অন অ্যাডমিশন একবার সবার করা হবে। এবার যদি দেখা যায় কোনো কেস একদম ক্লিন কাট, তার কোনো প্রবলেম নেই, তার আর কার্ডিওটোকোগ্রাফির দরকার নেই। আমরা এভরি 15 মিনিটস তার ফিটাল হার্ট সাউন্ড ডিউরিং ফার্স্ট স্টেজ, এভরি 15 মিনিটস আমরা তার ফিটাল হার্ট সাউন্ড কাউন্ট করে করে যাব। আর যদি তার কিছু হাই রিস্ক পেশেন্ট হয় বা এই যেগুলো বললাম কোনো রকমের কমপ্লিকেশন থাকে প্রেগনেন্সিতে, তাদের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস কার্ডিয়াক মনিটরিং করা হয়, মানে কন্টিনিউয়াস সিটিজি করে যাওয়া হবে, কন্টিনিউয়াস সিটিজি। আচ্ছা, এরপর গেল আর কার ক্ষেত্রে কন্টিনিউয়াস এটা করব, বললাম যেটা যে যদি ফিটাল হার্ট সাউন্ড অ্যাবনর্মাল হয় বা ধরো কারো জল ভেঙে গেছে মেকোনিয়াম স্ট্রেন লাইকার, অর্থাৎ যেখানে ফিটাল হাইপক্সিয়ার চান্স আছে সেখানে আমরা কন্টিনিউয়াস সিটিজি করব। আদারওয়াইজ আমরা অন অ্যাডমিশন সিটি, এটা জিজ্ঞাসা করে পরীক্ষায় যে সিটিজি কখন, আমরা অন অ্যাডমিশন একটা সিটিজি সবার করতে হবে। তারপরে এবার কে কন্টিনিউয়াস সিটিজিতে থাকবে বা কাকে আমরা ফিটাল হার্ট সাউন্ড খালি মনিটর করব, সেটা নির্ভর করছে যাদের এই কমপ্লিকেশনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস কার্ডিয়াক মনিটরিং হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেকোনিয়াম স্ট্রেন লাইকার গেল। এবার ফার্স্ট স্টেজে পেশেন্টের অ্যাম্বুলেটারি, মানে পেশেন্ট শুড বি, পেশেন্টকে কি আমরা বেড রিডিং করে রাখবো না তাকে উই উইল অ্যালাউ টু মুভ অ্যাবাউট ইন দ্য লেবার রুম। তো ইউজুয়ালি ফার্স্ট স্টেজে যদি কোনো কমপ্লিকেটেড প্রেগনেন্সি না হয়, ধরো তার আমার কোনো কারণে তাকে সিন্টোসিডন ড্রিপ চালানো হয়েছে বা অক্সিটোসিন ওই আর কি অক্সিটোসিন বা অন্য কোনো মেডিসিন যদি না দেওয়া থাকে, ইউজুয়ালি ফার্স্ট স্টেজে অ্যাম্বুলেশন ইজ অ্যালাউড। পেশেন্ট ফার্স্ট স্টেজে অ্যাটলিস্ট সে ঘুরে বেড়াতে পারে, এই নয় যে তাকে একবার প্রথম থেকে শুয়ে থাকতে হবে। তো অ্যাম্বুলেশন ইজ অ্যালাউড ইন ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে গেলে আমরা আর অ্যাম্বুলেশন অ্যালাউ করি না। এবং যদি শুয়ে থাকে কোন পজিশনে শোবে, ফার্স্ট স্টেজে অ্যাকচুয়ালি বেস্ট পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন, কিন্তু এরকম কোনো নিয়ম নেই। ইফ দ্য পেশেন্ট ফিলস কমফর্টেবল ইন এনি আদার পজিশন, লেট হার আন্ডারটেক দ্যাট পজিশন। কিছু নেই যে না পেশেন্ট হয়তো বললো আমি একটু এতে কি বলে বসে একটু আরাম পাচ্ছি, তাই বলার দরকার নেই যে না তুমি শুয়ে পড়ো। কিন্তু দেখা গেছে লেফট ল্যাটারাল পজিশনে ইউট্রাইন কন্ট্রাকশনটা ভালো হয়, লেবার প্রোগ্রেস ভালো হয়, বা আইডিয়াল পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন। কিন্তু রিজিডলি এটা ফলো করার দরকার নেই। পেশেন্ট যদি অন্য কোনো ইফ শি ফিলস কমফর্টেবল ইন এনি আদার পজিশন, তাকে সেই পজিশনই নিতে দাও, কারণ ফার্স্ট স্টেজে আমাদের অত হেডেক দিই। কিন্তু যে মুহূর্তে সেকেন্ড স্টেজে চলে এলো তখন তাকে আমরা 3টে পজিশন অ্যালাউ করি। একটা ক্লাসিক্যাল লিথোটমি পজিশন, 2 নম্বর হচ্ছে ডরজাল পজিশন। ডরজাল পজিশনে লিথোটমিতে পাগুলো বাঁধা হয়, এতে বাঁধা হয় না, পা দুটো জাস্ট সেই দুদিকে রেখে পা দুটো ধরে গোড়ালির কাছে দিয়ে শুয়ে থাকে ডরজাল পজিশনে। আর একটা হচ্ছে ব্যাক সাপোর্ট দিয়ে সিটিং পজিশন, মানে সেমি সিটিং এরকম করে একটা ব্যাকে সাপোর্ট দেওয়া হয়। এই 3টে পজিশনে ইউজুয়ালি সেকেন্ড স্টেজে অ্যালাউ করা হয়। এবার সেকেন্ড স্টেজে যখন এন্টার করলো তখন আমি কি ম্যানেজ করব, আমার আইডিয়াটা কি, ম্যানেজমেন্টের মেন আইডিয়াটা হচ্ছে যে সো দ্যাট দি লেবার ইজ নট আনডিউলি প্রলং, বেশি লম্বা যেন না। নর্মালি 12 ঘন্টার মধ্যে ইন প্রাইমারি গ্র্যাভিডা আর 6 to 8 আওয়ার্সের মধ্যে ইন মাল্টি গ্র্যাভিডা আমার লেবার শুড বি কমপ্লিটেড। আগে বলা হতো সান শুড নট সেট টুয়াইস অন এ লেবারিং ওমেন, অর্থাৎ
একটা মেয়ে লেবারে দুবার সূর্যে সানসেট দেখবে না। এখন দুবার কেন, এখন তো তখন 24 ঘন্টা ধরা হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়, এখন কিন্তু 12 ঘন্টা। ও দুবার তো নয়, একবারও না হতে পারে, সকাল 8টায় হলে একবার সানসেট দেখবে ম্যাক্সিমাম, দুবার সানসেট, দুটো সান শুড নট সেট টুয়াইস অন এ লেবারিং ওমেন, এটা একটা ডিকটাম ছিল তখন। তো যাই হোক, তাহলে আমার ম্যানেজমেন্টের আইডিয়া একটা হলো যে আনডিউলি প্রলংড হবে। তাহলে সেকেন্ড স্টেজে আমি কি করবো, ফার্স্ট স্টেজে একবার ইন্টারনাল এক্সামিনেশন করেছি, এবার ফার্স্ট স্টেজে নর্মালি আমরা 4 ঘন্টা ছাড়া ছাড়া ইন্টারনাল এক্সামিনেশন করি, তার আগে ইউজুয়ালি করা হয় না যদি না কিছু কমপ্লিকেশন থাকে। এবার সেকেন্ড স্টেজ মানে ফুল ডাইলেটেশন হয়ে গেছে, সেখান থেকে ডেলিভারি অফ দ্য বেবি। এখানে হচ্ছে এভরি 2 আওয়ার্স আমি ইন্টারনাল এক্সামিনেশন করব টু নোট দ্য প্রোগ্রেস অফ লেবার। আর কি করব, আমি কি করে বুঝবো বাইরে থেকে, ইন্টারনাল এক্সামিনেশন করে আমি বুঝতে পারবো সার্ভিক্স ফুল ডাইলেটেড, দ্যাট পেশেন্ট ইজ ইন সেকেন্ড স্টেজ অফ লেবার। বাইরে থেকে আমি কি করে বুঝবো যে সেকেন্ড স্টেজ এসছে কিনা, সেকেন্ড স্টেজ হচ্ছে কিনা বোঝার কি উপায়, বাইরে থেকে হচ্ছে কন্ট্রাকশনটা অনেক বেড়ে যাবে। ফার্স্ট স্টেজে যেরকম ছিল, সেকেন্ড স্টেজে কন্ট্রাকশন 3 to 5 পার, অর্থাৎ এভরি 1.5 to 2 মিনিটস একটা করে কন্ট্রাকশন আসবে। 2 নম্বর যেটা মোস্ট হচ্ছে বিয়ারিং ডাউন পেন, পেশেন্ট উইল স্টার্ট বিয়ারিং ডাউন কাকে বলে, হোয়াট ইজ বিয়ারিং ডাউন, যেটা নর্মালি ফার্স্ট স্টেজে থাকে না। বিয়ারিং ডাউন মানে পেশেন্ট একটা এফোর্ট দিচ্ছে, বিয়ার ডাউন করছে, এটা বের করার জন্য, অর্থাৎ ভলান্টারি মাসলগুলোকে কন্ট্রাক্ট করছে। হোয়াট হ্যাপেন্স, পেশেন্ট টেকস এ ডিপ ইনহেল করলো, করে ফিক্স দ্য ডায়াফ্রাম অ্যান্ড পুশেস দ্য বেবি ডাউনওয়ার্ডস, মানে একটা ডিফিকেশনের যেরকম প্রেসার দেওয়া হয় সেইরকমটাকে বলা হয় বিয়ারিং ডাউন। এই বিয়ারিং ডাউন দ্য আর্লি পার্ট অফ দ্য সেকেন্ড স্টেজ ইট ইজ ভলান্টারি, অর্থাৎ পেশেন্ট নিজে ভলান্টারিলি করছে। কিন্তু যখন সেকেন্ড স্টেজ যখন ওয়েল এস্টাবলিশড, তখন এটা ইনভলান্টারিলি হয়ে যাবে। অর্থাৎ বিয়ারিং ডাউনকে উই ক্যান ডিফাইন অ্যাজ ইনভলান্টারি কন্ট্রাকশনস অফ দ্য ভলান্টারি গ্রুপ অফ মাসলগুলো সব ভলান্টারি মাসল, কিন্তু কন্ট্রাকশনের কন্ট্রোলটা তখন পেশেন্টের হাতে নেই, এটা তখন ইনভলান্টারি কন্ট্রাকশন হচ্ছে। তাহলে বিয়ার ডাউন কাকে বলে, ইনভলান্টারি কন্ট্রাকশন অফ দ্য ভলান্টারি গ্রুপ অফ মাসলস। এইটা যখন বিয়ার ডাউন করছে তখন আমরা বুঝে যাব প্রবাবলি সি ইজ ইন সেকেন্ড স্টেজ। আর সেকেন্ড স্টেজে ম্যানেজমেন্ট কি, যদি তখনও মেমব্রেন রাপচার না হয় তাহলে আমরা উই গো ফর অ্যাবনিওটমি, এবং যদি তখন দেখা যায় যে হ্যাঁ বলছি সেটা, যদি লেবার কন্ট্রাকশন যদি ইনঅ্যাডিকুয়েট মনে হয় তখন আমরা অক্সিটোসিন ইনফিউশন করব। আর একটা প্রশ্ন খুব জিজ্ঞাসা করা হয় যে অ্যামনিওটমি করার পর আমরা কি দেখব, অ্যামনিওটমি করার পর কি কি জিনিস দেখবো। অ্যামনিওটমি করার পর প্রথমেই তো হচ্ছে কালার অফ লাইকার। আমরা as soon as you rupture the membrane some amount of liquor will be drained. তো ফার্স্ট হচ্ছে নোট দ্য কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। কালার যদি নর্মালি যদি হয়, নর্মাল অ্যামনিওটিক কালার ক্লিয়ার ফ্লুইড হয়, অনেক সময় ভার্নিক্স কেস ইউজ থাকে, এটা যদি স্ট্র কালার হতে পারে, গ্রিনিশ হতে পারে, ব্ল্যাকিশ হতে পারে, রেডিশ হতে পারে, নানা কারণে নানা রকম হয়। অর্থাৎ প্রথমে আমরা কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড দেখব, তারপরে কি দেখব, মেমব্রেন রাপচার হয়ে গেছে, ন্যাচারালি প্রেজেন্টেশন এবং পজিশন, এই দুটো ভালো করে ডায়াগনোসিস করতে হবে। যতক্ষণ মেমব্রেন বাল্জ করছে ততক্ষণ অ্যাকচুয়াল, কারণ আমরা সুচার বা এগুলো তখন বুঝতে পারবো না, মেমব্রেন রাপচার না হওয়া পর্যন্ত সুচার্স বা অক্সিপুট বা ফন্টানেলি যাই দেখি, অ্যান্টিরিয়র ফন্টানেলি যেগুলো প্যালপেট করি আমরা, এইগুলো মেমব্রেন রাপচার হওয়ার পরেই বোঝা যায়। তাহলে এইগুলোতে আমি প্রেজেন্টেশন এবং পজিশন এই দুটো ভালো করে বুঝতে পারবো। আর কি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কর্ড আছে কিনা, কর্ড প্রেজেন্টেশন থাকবে। অর্থাৎ আমি মেমব্রেন রাপচার করে দেখলাম কর্ড যদি বেরিয়ে আসে, কর্ড প্রোল্যাপস হয়, কর্ড প্রোল্যাপস হলেই কি হলো, তখন আর আমি নর্মালি যদি না একবারে মনে হয় এক্ষুনি ফর্সেস দিয়ে বের করে দিতে পারবো উইদিন ফিউ মিনিটস, আদারওয়াইজ আই হ্যাভ টু গো ফর এমার্জেন্সি সিজারিয়ান সেকশন। তাহলে যদি ইফ আই ফিল কর্ড পালসেশন ইজ প্রেজেন্ট, তাহলে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যদি সঙ্গে সঙ্গে করা যায় ভালো। আর যদি মনে হয় যে ফাইন্ডিংস
বা সিচুয়েশন উইল নট পারমিট ডেলিভারি ইমিডিয়েটলি, উই উইল গো ফর সিজারিয়ান সেকশন। এই কর্ড দুটো টার্ম আছে, একটা হচ্ছে কর্ড প্রেজেন্টেশন, একটা হলো কর্ড প্রোল্যাপস। দুটোর মধ্যে কিছু তফাৎ নেই। কর্ড যদি প্রেজেন্টিং পার্টের পাশে বা নিচে থাকে তাকে আমরা বলছি কর্ড প্রেজেন্টেশন, সো লং অ্যাজ দ্য মেমব্রেন ইজ ইনট্যাক্ট। আর যেই মেমব্রেন রাপচার হয়ে গেল তখনই সেটা কর্ড প্রোল্যাপস হয়ে গেল। অর্থাৎ কর্ড আমার প্রেজেন্টিং পার্টের সাইডে, আমি পিভি করে দেখলাম মাথার পাশে কর্ড পাচ্ছি, সেটা বাই দ্য সাইড অফ দ্য প্রেজেন্টিং পার্ট অর বিলো দ্য প্রেজেন্টিং পার্ট যদি থাকে, যতক্ষণ মেমব্রেন হচ্ছে ইনট্যাক্ট রয়েছে ততক্ষণ সেটা কর্ড প্রেজেন্টেশন, and as soon as the membrane is ruptured it is cord prolapse. Cord prolapse is a dire emergency, তোমাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করতে হবে, কারণ নাহলে 2-1 মিনিটের মধ্যেই বেবি মারা যাবে। কর্ডটা যদি বেরিয়ে আসে, এটা একটা প্রশ্ন যে কর্ড বেরিয়ে এলে কি হয়। কর্ড বেরিয়ে এলে কি হলো, একটা তো প্রেজেন্টিং পার্টে প্রেশার পড়ছে, কর্ডের মধ্যে দিয়ে সার্কুলেশন কমে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, বেবি উইল সাফার ফ্রম হাইপক্সিয়া এন্ড আলটিমেটলি ডাই। যদি প্রেসার নাও পড়ে, জাস্ট ধরো মানুষের কথা বাদ দাও, এত অ্যানিমেলদের বাচ্চা হয়, তাদের কে কর্ড কাটে, কে কর্ড ক্ল্যাম্প করে, কেউ তো করে না। গরুর বাচ্চা হলো, হাতির বাচ্চা হলো, ছিঁড়ে গেল, পড়ে গেল, এইখানে থার্মো রিসেপ্টার্স থাকে। যেই টেম্পারেচার কমে যায়, সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন হয়, এর কারণে সমস্ত প্রাণী মরে যেত। সমস্ত ম্যামালস যাদের বাচ্চা হচ্ছে জঙ্গলে বা বাড়িতেই, ধরো যাদের বাড়িতে গরু আছে, গরুর বাচ্চা হয়েছে, দেখেছো রাত্রেবেলা বাচ্চা হয়ে গেছে, কেউ তো তাদের কর্ড কাটে না। এই টেম্পারেচার ডিফারেন্সে ভ্যাসোস্প্যাজম হয়, হয়ে ব্লিডিং বন্ধ হয়। তো সেটা মানুষের ক্ষেত্রেও হয়, যে প্রেসার না থাকলেও যে মুহূর্তে কর্ড বাইরে বেরিয়ে এলো, এই টেম্পারেচার গ্রেডিয়েন্টে টেম্পারেচারে ভ্যাসোস্প্যাজম হয়। তো এইটা একটা প্রশ্ন, যে তুমি এমন একটা, ধরো তুমি একটা প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করছো, তুমি একটা পেশেন্ট এলো, তুমি জল ভাঙলে, অ্যামনিওটমি করলে, করেই দেখলে কর্ড আছে, তো তুমি কি করবে? ওখানে তো ইমিডিয়েট সিজার করা যাবে না, ও আর ওকে যে তুমি পাঠাবে তো বটেই, ট্রান্সফার করবে, ট্রান্সফার করতে যে টাইম লাগবে তাতে বাচ্চা মারা যাবে। তাহলে আমি কি করব? হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? আমাকে কি করতে হবে? দুটো তো কারণ আমি বললাম, একটা হচ্ছে কর্ডের উপর প্রেশার পড়া চলবে না, আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচারটাকে আটকাতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে, আই উইল ট্রাই টু কিপ দ্য কর্ড ইনসাইড দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনার বাইরে আসতে দেবো না। আমরা করি কি, একটু ময়েস্ট গজ নিয়ে কর্ডটাকে জড়িয়ে কর্ডটাকে ভ্যাজাইনার মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে ভ্যাজাইনার বাইরে কর্ডটা না ঝোলে। বাইরে এলে টেম্পারেচার ডিফারেন্স হবে, ভ্যাজাইনার মধ্যে কর্ডটাকে দিয়ে দিলাম। 2 নম্বর কি হচ্ছে, প্রেসার কত পড়বে, যত কন্ট্রাকশন হবে, তাহলে আমাকে ইউটেরাসের কন্ট্রাকশনটা বন্ধ করতে হবে। ইউটেরাসের কন্ট্রাকশনটা আমি টোকোলাইটিক ড্রাগ ইউজ করতে পারি, কিন্তু তার থেকেও যেটা হেলথ সেন্টারে হয়তো আমার কিছুই নেই ওসব, আমরা করি কি, হোয়াট উই ডু অ্যাকচুয়ালি, উই পুট এ ক্যাথিটার ইনসাইড দ্য ব্লাডার অ্যান্ড উই ফুল দ্য ব্লাডার। ব্লাডারটাকে ফুল করে ক্যাথিটারটা বন্ধ করে দিল, অর্থাৎ ফুল ব্লাডার রইল। ফুল ব্লাডার কি করবে? ফুল ব্লাডার রিফ্লেক্সলি ইনহিবিটস ইউটেরাইন কন্ট্রাকশন, 1 নম্বর। এছাড়া ফুল ব্লাডার কি হবে, প্রেজেন্টিং পার্টটাকে তুলে রাখবে যাতে কর্ডের উপর প্রেসার না পড়ে। তাহলে এটা কিন্তু একটা পরীক্ষার খুব প্রশ্ন, যে কর্ড প্রোল্যাপস হয়েছে, তুমি এমন জায়গায় কাজ করছো যেখানে ইমিডিয়েট সিজারিয়ানের ব্যবস্থা নেই, তুমি পেশেন্টটা ট্রান্সফার করবে, আমি ট্রান্সফার লিখে দিলাম, বেবি রাস্তায় মরে যাবে, কিন্তু তোমাকে এই দুটো জিনিস করে যদি পাঠাও, দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট দ্য বেবি উইল সার্ভাইভ। তাহলে কর্ডটাকে আমি ঢুকিয়ে দেবো, আর ফুল ব্লাডার করে, ব্লাডারটাকে ফুল করে, ক্যাথিটার ইনসিটু থাকবে, আমি ক্যাথিটারটা ক্ল্যাম্প করে দেবো যাতে ওটা ড্রেন না হয়ে যায়, ফুল ব্লাডার অবস্থায় পেশেন্টকে ট্রান্সফার করব। আর সেকেন্ড স্টেজে আর বিশেষ ম্যানেজমেন্ট তো কিছু নেই, যদি ফিটাল হাইপক্সিয়া থাকে, আমি মাকে একটু অক্সিজেন দিতে পারি, বা মার টেম্পারেচার বাড়লো, প্রেসার বাড়লো, সেই সবের ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ। যেমন হার্ট পেশেন্ট হলে আমি ফরসেপস দিয়ে দিলাম আগে, বা সিভিয়ার হাইপার টেনশন, সেখানে আমি টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ আমি ফরসেপস দিলাম। আর সেকেন্ড স্টেজে ম্যাক্সিমাম পেন হয়, ম্যাক্সিমাম পেনটা লেটার পার্ট অফ দ্য ফার্স্ট স্টেজ, আর সেকেন্ড স্টেজে ম্যাক্সিমাম পেন হয়, তখন পেন রিলিফের জন্য আমরা ইউজুয়ালি ইনজেক্টেবল পেন কিলার্স এগুলো দিই। তাহলে এই গেল ম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ। এবার ম্যানেজমেন্টে আমাদের আর কি করার থাকে, এবার যখন ডেলিভারি হচ্ছে, এবার যখন প্রসেস সেকেন্ড স্টেজ, আস্তে আস্তে সেকেন্ড স্টেজ তো দুটো ভাগ, যেমন ফার্স্ট স্টেজকে আমরা বলি স্টেজ অফ সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড
ইফেসমেন্ট। সেকেন্ড স্টেজ হচ্ছে দুটো ভাগ, প্রোপালসিভ স্টেজ আর এক্সপালসিভ স্টেজ। প্রোপালসিভ মানে আমার সেকেন্ড ফুল ডাইলেটেড ইউজুয়ালি হয়ে যায় জিরো স্টেশনে, অর্থাৎ অ্যাট দ্য লেভেল অফ ইসিয়াস স্পাইন। তারপর থেকে মাথাটা নামছে নিচের দিকে, এই যে এই যখন নামছে এটাকে বলে প্রোপালসিভ স্টেজ। ফার্স্ট স্টেজটা প্রোপালশন হচ্ছে, আগের দিকে এগোচ্ছে মাথাটা। আর এক্সপালসিভ স্টেজ হচ্ছে যখন ডেলিভারি হচ্ছে। ডেলিভারিটা কখন হচ্ছে আমরা মেকানিজমে পড়েছি, যখন ডিসেন্ট হলো হয়ে ইন্টারনাল রোটেশন হলো, ইন্টারনাল রোটেশন হয়ে হেডটা যখন অক্সিপুট যখন সাবপিউবিক অ্যাঙ্গেলে চলে এলো, এরপর এক্সটেনশন হয়ে ডেলিভারি হচ্ছে। ডেলিভারি যখন হচ্ছে বাই এক্সটেনশন অফ দ্য ফিটাল হেড, সেই এক্সটেনশনে ডেলিভারিতে কোনটা আগে বেরোবে আর কোনটা লাস্টে বেরোবে? ফিটাল হেডের কোন পোর্শনটা এক্সটেনশনে তো ডেলিভারি হচ্ছে, এইভাবে তো ডেলিভারি হচ্ছে। ভার্টেক্স তো অক্সিপুট তো এটা এরকম হচ্ছে, তাহলে এটা কি রুট অফ দ্য নোজ, এইখানে তো পেরিনিয়াম রয়েছে, এইভাবে এক্সটেনশন হচ্ছে মধ্যে এইভাবে বেরোবে, তাহলে রুট অফ দ্য নোজ, নোজ, মাউথ, লাস্টে চিন বেরোবে, তাই তো? ডেলিভারি হলো এক্সটেনশন হয়ে। তাহলে এই যে এই হেড ডেলিভারি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। হেড ডেলিভারি যেটা নর্মালি আচ্ছা আগে হচ্ছে এপিসিওটমি, তার আগে ডেলিভারির আগে আমরা এপিসিওটমি দেবো। এপিসিওটমি ইউজুয়ালি সব প্রাইমিতেই দেওয়া হয়, হ্যাঁ, যদিও রিসেন্ট ভিউ বলছে যে এপিসিওটমি রুটিনলি দেওয়ার দরকার নেই, কারণ এপিসিওটমি আমরা যে জন্য বলি যে এপিসিওটমি দিলে এই সুবিধে, এটা নাকি এভিডেন্স বেসড, এরকম কিছু পাওয়া যাচ্ছে না যে রুটিনলি এপিসিওটমিতে আলাদা কিছু হয় না। যাই হোক, ইউজুয়ালি প্রাইমিতে আমরা এপিসিওটমি দিই। এপিসিওটমিটা কখন দেব? কোথাও লেখা আছে দেখবে যে আফটার ক্রাউনিং বা জাস্ট বিফোর ক্রাউনিং। ক্রাউনিং মানে কি? when the maximum transverse diameter vaginal আউটলেটের বাইরে চলে এসেছে, অর্থাৎ যখন there is no receding of the presenting part in between contraction, তখন আমরা এপিসিওটমি দিলাম। এবার হেডটা ডেলিভারি কখন করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় মডিফাইড রিডজেন ম্যানোভার। হেড শুড বি ডেলিভার ইন বিটুইন কন্ট্রাকশনস। অ্যাট দ্য হাইট অফ কন্ট্রাকশন আমরা ডেলিভারি করি না, যখন কন্ট্রাকশন হচ্ছে তখন ডেলিভারি করলে কি হয়, সাডেন ডিকম্প্রেশন অফ দ্য হেড হবে। অ্যাট দ্য হাইট অফ কন্ট্রাকশন সেট করে মাথাটা বেরিয়ে গেল, মাথা একটা কম্প্রেশনের মধ্যে ছিল, সাডেন ডিকম্প্রেশন হলো, টেন্টোরিয়াম সেরিবেলাই ছিঁড়ে যায়, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়। সো হেড শুড বি ডেলিভার্ড ইন বিটুইন কন্ট্রাকশন। ইন বিটুইন কন্ট্রাকশন ডেলিভারি করব। আর কি করব আমরা আগের দিন পড়েছি যে ডেলিভারিটা হবে মানে প্রথমে হচ্ছে ফুল ফ্লেক্সড অবস্থায়। ফ্লেক্সেন অবস্থায় হলে কি হচ্ছে, সব থেকে ছোট ডায়ামিটার সেটা হচ্ছে সাবঅক্সিপুটো ব্রেকম্যাটিক ডায়ামিটারটা আসবে, এটা সব থেকে ছোট ডায়ামিটার। তাহলে ফ্লেক্সেনটা মেনটেন আমি কি করে করব? ফ্লেক্সেন মেনটেন করব কি, এইখানে এই যে সিম্পিসিস পিউবিসিস এর নিচে অক্সিপুটটা রয়েছে, আমি অক্সিপুটটাকে প্রেস করব ডাউনওয়ার্ডস, তাহলে তো মাথাটা ফ্লেক্স হবে। এইখানে রয়েছে, আমি যদি যত নিচের দিকে দেব তত এটা ফ্লেক্স থাকবে। আর পেরিনিয়াল গার্ড দেবো, একটা স্টেরাইল ভালভাল প্যাড, একে আমি ইন ফ্রন্ট অফ অ্যানাস ওইখানে রাখবো, রেখে চাপ দেবো, অর্থাৎ মাথাটা নামছে, এখানে প্রেসার পাচ্ছে আর আমি এখান থেকে পুশ করছি, তাহলে ফ্লেক্সেনটা মেনটেন হচ্ছে। ফ্লেক্সেন মেনটেন হতে হতে যখন এই বাইপ্যারাটাল ডায়ামিটার বেরিয়ে গেল, তখন হচ্ছে বাই এক্সটেনশন ডেলিভারি হবে। এক্সটেনশনটা আমি কি করে প্রমোট করব? প্রথমে আমি এখানে প্রেসার দিচ্ছিলাম ফ্লেক্সনের জন্য, যেই বাইপ্যারাটাল ডায়ামিটার বেরিয়ে গেল তখন আমি এখান থেকে হাতটা সরিয়ে এখানে নিয়ে এলাম, এটাকে উপর দিকে টানবো, আর এইখানে চিনের নিচে পেরিনিয়ামে প্রেসার দেবো, অর্থাৎ এটাকে আমি এক্সটেনশন করবো। এইরকম রয়েছে তো, প্রথমে ফ্লেক্সন প্রমোট করছি, ফ্লেক্সন প্রমোট করে যখন ক্রাউনিং হয়ে ডেলিভারি শুরু হলো, এক্সটেনশন শুরু হলো, ডেলিভারি হচ্ছে, তখন আমি এক্সটেনশন প্রমোট করব কি করে? মাথাটাকে এইভাবে ধরে এইখানে আমি এই যেটা এখান দিয়ে প্রেস করছিলাম সেটা এখানে চলে এলো, এইটা ধরে উপর দিয়ে তুলবো, আর এখানে একটা প্যাড দিয়ে এই চিনে এইখানটায় প্রেসার দেবো, যাতে এক্সটেনশনটা এইরকম প্রেসার দিয়ে মাথা, অর্থাৎ এক্সটেনশনটা হেল্প করবো। তাহলে এই যে পদ্ধতিটা, যে এই যে ডেলিভারির পদ্ধতিটা, যে এক্সটেনশনে প্রথমে আমি ফ্লেক্সনটাকে প্রমোট করব, তারপরে যখন ফুল ফ্লেক্সন হয়ে এবার এক্সটেনশনটাকে দুটো হাত দিয়ে কি করে প্রমোট করব, সেইটা, এইটাকে বলা হয় মডিফাইড রিডজেন মেথড অফ ডেলিভারি অফ হেড। এটা গেল সেকেন্ড স্টেজ হয়ে গেল। এবার যেই মাথা বেরিয়ে গেল, মাথাটা ডেলিভারি হয়ে যাওয়ার পর শোল্ডার আসবে, অ্যান্টিরিয়র রোটেশন হবে শোল্ডারের। শোল্ডারটা ইউজুয়ালি
অ্যান্টেরিয়র শোল্ডারটা নিচে এলো, অ্যান্টেরিয়র শোল্ডার নিচে যেই এখানে এলো, তখন পোস্টেরিয়র শোল্ডারটাকে আমরা ইউজুয়ালি ফ্লেক্স করে ল্যাটারাল ফ্লেকশন করলাম। পোস্টেরিয়র শোল্ডার ইজ ইউজুয়ালি ডেলিভার্ড ফার্স্ট, তারপরে আবার এদিকে ফ্লেকশন করে বডি এবং ট্রাঙ্ক বেরিয়ে গেল আলটিমেটলি। এবার ডেলিভারি হলো, ডেলিভারির পর কর্ড ক্ল্যাম্পিং ম্যানেজমেন্টে। কর্ড ক্ল্যাম্প কখন করব? ইউজুয়ালি দ্য রুল ইজ ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। আগে বলা হতো তাড়াতাড়ি কর্ডটা ক্ল্যাম্প করে দিতে হবে, এখন ইউনিভার্সাল প্র্যাকটিস হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং মানে 2 to 3 মিনিটস আফটার ডেলিভারি। কেন এটা আমরা করি, কেন 2 মিনিট দেরি করি? হ্যাঁ, কতটা ব্লাড? শুধু ব্লাড বললে হবে না, হ্যাঁ 300, কত না 80 to 100, 80 to 100 ml অফ ব্লাড দেখা গেছে। যদি আমরা কর্ডটা দেরি করে কাটি তাহলে 80 to 100 ml ব্লাড বাচ্চার শরীরে যায়। এখন বাচ্চার এই ব্লাডটা বাচ্চার পক্ষে খুব ইম্পর্টেন্ট, কারণ ধরো বাচ্চা প্রথম 6 মাস স্রেফ দুধ খায়, মার দুধই খাক বা এমনি দুধই খাক, স্রেফ দুধ খায়, দুধে হচ্ছে একদম আয়রন থাকে না, মিল্ক ইজ ডিভয়েড অফ আয়রন। তো পেশেন্টদের বাচ্চার খুব অ্যানিমিয়া হয়ে যায়, যার জন্য এই ব্লাডটা তার খুব অ্যানিমিয়া প্রিভেন্ট করতে হেল্প করে। এইটা একটা প্রশ্ন করে যে আর্লি কর্ড ক্ল্যাম্প আমি কখন করব, মানে নর্মাল রুল হচ্ছে ডিলেড ক্ল্যাম্পিং অফ কর্ড। এবার প্রশ্ন হচ্ছে কখন আমি আর্লি ক্ল্যাম্প কখন করব। একটা হচ্ছে ইফ দ্য বেবি ইজ গ্রসলি অ্যাসফিক্সিয়েটেড, মানে যাকে আমার ইমিডিয়েট রিসাসিটেশন দরকার, সেখানে আমি ওই 1 মিনিট ব্লাডের জন্য ওয়েট করবো না, বাচ্চাই বাঁচবে না দেরি হলে। সুতরাং যদি ইফ দ্য বেবি ইজ সো মাচ অ্যাফেক্টেড বাই হাইপক্সিয়া দ্যাট ইট নিডস ইমিডিয়েট রিসাসিটেশন, তাহলে সেক্ষেত্রে আমি টাইম নষ্ট করবো, আমি তাড়াতাড়ি কর্ড কাটবো। এইটা হচ্ছে নাম্বার 1 এবং মোস্ট ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সেগুলো অনেকে এখন মানে না, অনেকে বলে ঠিক আছে। যেমন আগে আমরা বলতাম প্রিম্যাচিওর বেবিতে আমরা তাড়াতাড়ি কর্ড কাটবো, কারণ এই যে ব্লাডটা যদি যায় সেটা তার পক্ষে ওভারবার্ডেন হয়ে যাবে, তার হার্টের পক্ষে একটা এক্সট্রা ভলিউম, তার হার্ট এটাকে কোপ করতে পারবে না। কিন্তু এখন বলছে প্রিম্যাচিওর বেবি যদি ক্রাই নর্মাল হয়, যদি সে কাঁদে হয়ে, যদি না ইমিডিয়েট রিসাসিটেশন লাগে, তার ক্ষেত্রেও ডিলেড ক্ল্যাম্পিং। 3 নম্বর ও যেটা বললো RH আইসোইমিউলাইজেশন, RH আইসোইমিউলাইজেশনে তাড়াতাড়ি কর্ড ক্ল্যাম্প করতে বলা হয়, কারণ আমি যত দেরি করবো ব্লাড যেমন যাবে তার সঙ্গে অ্যান্টিবডিগুলোও যাবে। হ্যাঁ, কারণ এটা ভেগ থিওরি, তার গোটা পেটে সারা জীবন এত 10 মাস ধরে অ্যান্টিবডি যাচ্ছে, আর ওই 1 মিনিটে কতটুকু যাবে। যাই হোক, এটা একটা পয়েন্ট RH আইসোইমিউলাইজেশন। আর একটা হচ্ছে মাল্টিপল টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে আমি তাড়াতাড়ি কর্ড কেটে দেবো, কারণ অন্য বাচ্চাটা যতক্ষণ ভেতরে থাকবে তত ঝামেলা। তো এইগুলো হচ্ছে কন্ডিশন। নর্মাল রুল হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা আর্লি কর্ড ক্ল্যাম্প করি। তার মধ্যে যেটা 1 নম্বর সেটা হচ্ছে ইফ দ্য বেবি ইজ ইল অ্যান্ড ইট নিডস ইমিডিয়েট রিসাসিটেশন, তখনই একমাত্র হচ্ছে আমরা কর্ড ক্ল্যাম্প করবো। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু বাকিগুলো নিয়ে দ্বিমত আছে। বাকি যেগুলো বললাম তার মধ্যে এখন প্রিম্যাচিওর বেবি যদি ক্রাই ভালো হয় তাহলে তার ক্ষেত্রেও আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করবো। আর বাকি RH আইসোইমিউলাইজেশন, কি বলে আরেকটা কি বললাম, মাল্টিপল প্রেগনেন্সি। আচ্ছা, আরেকটা এই কর্ড ক্ল্যাম্পের ব্যাপারে আরেকটা বলি, কর্ড ক্ল্যাম্পটা কোথায় ক্ল্যাম্পটা লাগাবো 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কটা ক্ল্যাম্প লাগাবো। নর্মালি আমরা দুদিকে 2টো ক্ল্যাম্প লাগাই, মাঝখানে কেটে দেওয়া হয়। ফার্স্ট ক্ল্যাম্পটা লাগানো হয় ইউজুয়ালি 5 সেন্টিমিটার ফ্রম দ্য আম্বিলিকাস। কেন দূরে করা হয়? অনেক সময় এমব্রায়োনিক স্ট্রাকচার ওখানে কিছু থাকতে পারে, সেই জন্য ইট শুড বি স্কুইজড অ্যান্ড দেন ক্ল্যাম্পড অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার দূরে। একটু বড়, বিশেষ কাঁধের আমরা অবশ্যই বড় করে রাখবো। যাদের পরে ট্রিটমেন্ট লাগবে, সিভিয়ারলি অ্যাসফিক্সিয়েটেড বেবি, RH আইসোইমিউলাইজেশন, যাকে পরে আমাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হতে পারে আম্বিলিক্যাল কর্ড দিয়ে, বা যার কোনো মেডিকেশন দিতে হবে আম্বিলিক্যাল কর্ড দিয়ে, তাদের ক্ষেত্রে কর্ডটা আমরা একটু বেশি রাখবো। এটা হচ্ছে এমনিতে আমরা 5 সেন্টিমিটার রাখি, এইটা তো সবারই রাখা হয়। তারপরে তো ক্ল্যাম্পটা খুলে দিয়ে আমরা হয় ওই ক্ল্যাম্প লাগিয়ে দেওয়া হয় বা নট দেওয়া হয়, সুতো দিয়ে দুটো সুতো দিয়ে বাঁধা হয়, দুটো কেন বাঁধা হয়, যাতে না স্লিপ করে যায়। প্রথমটা হচ্ছে 1 ইঞ্চি দূরে, দ্বিতীয়টা 5 সেন্টিমিটারে হলো। তো এই 1 ইঞ্চি দূরেটা অনেক সময় যাদের এইসব গন্ডগুলো আছে তাদের আরেকটু বড় রাখতে বলা হয়, যে যাতে তাদের আমরা যদি পরে তার কোনো
আম্বিলিক্যাল ভেন দিয়ে যদি তাকে ব্লাড দিতে হয় বা কোনো মেডিকেশন দিতে হয়, সেই জন্য তাদের ক্ষেত্রে একটু বড় রাখা হয়। আর একটা বলছিলাম কর্ড ক্ল্যাম্পিং এর প্রশ্ন, সে যে আমরা দুদিকে দুটো ক্ল্যাম্প দিই, আমরা যদি একটা ক্ল্যাম্প দিই মানে শুধু বাচ্চার দিকে একটা দিলাম, এই যে কর্ডের মধ্যে যে ব্লাডটা থাকে, প্লাসেন্টার সার্কুলেশনে যে ব্লাডটা থাকে, সেই ব্লাডটা কার ব্লাড? সেটা মায়ের ব্লাড নয়, সেটা বাচ্চার ব্লাড। হ্যাঁ, সুতরাং বাচ্চার শরীরে ব্লাডটা যাচ্ছে, মার ব্লাড আর বাচ্চার ব্লাড কখনো মেশে না, আমাদের হচ্ছে হিমোকোরিয়াল প্লাসেন্টা। তো এইটা হচ্ছে ফিটাল ব্লাড। আমি যদি একটা ক্ল্যাম্প দিলাম বাচ্চার দিকে, এটা দিয়ে কেটে দিলাম, অর্থাৎ এই যে ব্লাড, যদি এখন দেখো অনেকে স্টেম সেল রাখার জন্য, আমারও বেশ কয়েকটা পেশেন্ট রেখেছে, ওরা করে কি ওই কর্ডের খানিকটা আর ওই ব্লাডটা 200 মতো ব্লাড রেখে দেয় স্টেম সেল। এই বাচ্চার যদি পরে সেরকম কোনো অসুখ হয়, স্টেম সেল থেরাপির জন্য রেখে দেওয়া হয়। খরচা আছে প্রায় 40-45 হাজার টাকা খরচা, অনেকে করছে। আমার তো 4-5টা পেশেন্ট এরকম রেখেছে, ডেলিভারির পর ওরা ওটা রেখে দেয় স্টেম সেল থেরাপির জন্য, পরে ওইখানে স্টেম সেল প্রচুর থাকে। তো যাই হোক, আমি যেটা বলছি, যদি আমরা একটা দিক কাটি তাতে একটা অসুবিধা হচ্ছে, গোটা লেবার রুমটা সয়েলড হয়ে যাবে, ওখান থেকে প্রচুর রক্ত বেরোবে, কিন্তু ওতে মার কোনো লস হবে না, ওই ব্লাডটা মার ব্লাড না, ওটা বাচ্চার শরীরে যেত, বাচ্চার শরীরে গেল না। এইটা অনেকে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করবে, এটা আমরা করা উচিত একমাত্র RH আইসোমিনাইজেশন। RH আইসোমিনাইজেশন কেন বলো তো? দুদিকে যদি আমি দুটো কর্ড দিই, দুটো ক্ল্যাম্প দিই, তাহলে ওইদিকে যে ব্লাডটা রয়ে যাচ্ছে ওটা বেরোতে পারছে না, তাহলে ফিটোম্যাটার্নাল হেমারেজটা বেশি হওয়ার চান্স থাকে, অর্থাৎ সেন্সিটাইজেশন বেশি হবে। আমি যদি কর্ডটা ক্ল্যাম্প না করি, রক্তটা এইদিকে, ফিটোম্যাটার্নাল হেমারেজ মানে কি? বাচ্চার রক্ত মাস শরীরে যাচ্ছে, তবে তো অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টিজেনটা গেলে। তো আমি যদি এই এনটা খুলে রেখে দিই, এইদিকেই তো রক্তটা বেরিয়ে যাবে, ওদিকে হেমারেজ কম হবে। হ্যাঁ, এইটা একটা জিজ্ঞাসা করে যে আমি কখন একটা ক্ল্যাম্প দেবো, দুটো ক্ল্যাম্প দেবো না। ব্যাস, সেকেন্ড স্টেজ হয়ে গেল। এবার থার্ড স্টেজ। থার্ড স্টেজ কখন থেকে শুরু হচ্ছে? আফটার ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা অ্যান্ড মেমব্রেন, সেটা হলো থার্ড স্টেজ। থার্ড স্টেজের ম্যানেজমেন্ট কি? আগে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতাম। থার্ড স্টেজের ডিউরেশন কতক্ষণ? 30 মিনিটস ইন বোথ। হ্যাঁ, যেমন এইগুলো আলাদা আলাদা। ফার্স্ট স্টেজ প্রাইমির বেশি, মাল্টির কম। সেকেন্ড স্টেজ যেমন একই, মাল্টির 1 ঘন্টা, প্রাইমির 1 থেকে 2 ঘন্টা, প্রাইমির ক্ষেত্রে বেশি। থার্ড স্টেজ দুজনেরই ধরা হয় 30 মিনিটস। 30 মিনিটস হচ্ছে, 30 মিনিটসটা কেন আমরা ধরি? যদি 30 মিনিটসের মধ্যে প্ল্যাসেন্টা সেপারেটেড না হয়, তখন তাকে আমরা বলি রিটেন্ড প্ল্যাসেন্টা। রিটেন্ড প্ল্যাসেন্টার ডেফিনেশন হচ্ছে, ইফ দ্য প্ল্যাসেন্টা ইজ নট সেপারেটেড উইদিন 30 মিনিটস অফ ডেলিভারি অফ দ্য ফিটাস, তাকে আমরা বলি রিটেন্ড প্ল্যাসেন্টা। তো এই আগে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করা হতো, তাতে আমরা ওয়েট করতাম, প্ল্যাসেন্টাল সেপারেশন সাইন্স যেগুলো, সেগুলোর জন্য ওয়েট করতাম। প্ল্যাসেন্টা সেপারেশনের সাইন কি কি সাইন? হোয়াট আর দ্য সাইন্স অফ প্ল্যাসেন্টাল সেপারেশন? তুমি বুঝবে কি করে ফুলটা ছেড়েছে? বলো। সেপারেট ডেলিভারি হয়ে গেল, প্ল্যাসেন্টা তো ইউট্রাসের মধ্যে, তো তুমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করছো। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট মানে কি? মানে আই এম ওয়েটিং ফর দ্য সাইন্স অফ প্ল্যাসেন্টাল সেপারেশনস টু অ্যাপিয়ার। ওইটা অ্যাপিয়ার করলে তখন আমি প্ল্যাসেন্টা ডেলিভারি করবো। তাহলে হোয়াট আর দ্য সাইন্স অফ প্ল্যাসেন্টাল, কি করে বুঝবো প্ল্যাসেন্টা সেপারেটেড হয়েছে কি হয়নি? বাচ্চা তো বেরিয়ে গেছে রে বাবা, পুল তো আমি করবো না। পুল করলে যদি কেউ বলতে পারবে প্ল্যাসেন্টাল সাইন কি করে, প্ল্যাসেন্টা যে সেপারেট করেছে আমি কি করে বুঝবো? বলো। আমরা কি করি, যে প্ল্যাসেন্টাটা ডেলিভারি, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, কর্ডটা ধরে হালকা টেনে একটা ক্ল্যাম্প লাগিয়ে দিলাম একবারে ভালভাতে, হ্যাঁ, লাগিয়ে রেখে দিলাম, কিছু করলাম না, দিয়ে বাঁ হাত দিয়ে ফিল দ্য ইউট্রাস। নর্মালি আফটার ডেলিভারি যখন প্ল্যাসেন্টাটা সেপারেট হচ্ছে না, তখন ইউট্রাসটা একটা ব্রড স্ট্রাকচারের মতো দেখাবে, শক্ত থাকে না খুব একটা। এবার প্ল্যাসেন্টা সেপারেট করলে হবে, ইট বিকামস হার্ড অ্যান্ড গ্লোবিউলার। প্ল্যাসেন্টার যেই সেপারেট করে গেল, ইউট্রাসটা রিট্রাক্টেড হয়ে গেল, তখন ইউট্রাস বিকামস রাউন্ড অ্যান্ড গ্লোবিউলার হয়ে যায় এবং ফার্ম ইন ফিল হয়। এটা হলো একটা সাইন। 2 নম্বর সাইন হচ্ছে প্ল্যাসেন্টা সেপারেটেড হলেই ইউজুয়ালি একটা একটুখানি ব্লিডিং আসে। একটা ব্লিডিং হলো, পার্টিকুলার যদি মার্জিনাল সেপারেশন হয়, 2 রকম সেপারেশন হয়, একটা সেন্ট্রাল সেপারেশন, একটা মার্জিনাল। তো মার্জিনালে একটা গাছ অফ ব্লিডিং আসে।
3 নম্বর হচ্ছে হাইট অফ ইউট্রাস বেড়ে যায় ডেলিভারির পরে, জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য বেবি দ্য ফান্ডাল হাইট রিমেন্স অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস, কিন্তু যেই প্ল্যাসেন্টা সেপারেট হয়ে গেল প্ল্যাসেন্টাল হাইটটা আম্বিলিকা ইউট্রাইন হাইটটা বেড়ে যায়। কেন বলতে পারবে? ছেড়ে গেলে তো কমে যাওয়ার কথা, বেড়ে যাচ্ছে কেন? কি হয় ডেলিভারির সময়, কি হয় আপার সেগমেন্ট কন্ট্রাক্টেড রিট্রাক্টেড, আর লোয়ার সেগমেন্টটা তো স্ট্রেসড ছিল, ওটা ফ্ল্যাবি হয়, ওটা ভাঁজ হয়ে পড়ে রয়েছে। প্ল্যাসেন্টা সেপারেট হয়ে যেই লোয়ার সেগমেন্টে চলে, লোয়ার সেগমেন্ট বিকামস ডিস্টেন্ডেড, তাহলে প্ল্যাসেন্টার হাইটটা বেড়ে যায়, ইউট্রাসের হাইটটা বেড়ে যায়। আর 4 নম্বর যেটা বলছিলাম যে ক্ল্যাম্পটা লাগিয়ে রাখলাম, অ্যাপারেন্ট লেনদেনিং অফ দ্য কর্ড। তুমি কর্ডটা একদম ফ্লাশ উইথ ভাইজান এরকম টাইট করে রেখেছো, যেই প্ল্যাসেন্টা নেমে আসবে কি হবে? লম্বা হয়ে যাবে। হ্যাঁ, লেনদেনিং অফ দ্য কর্ড, কিন্তু কর্ড তো লম্বা হয় না, এটাকে বলা হয় অ্যাপারেন্ট লেনদেনিং। তোমার দেখে মনে হয় কর্ডটা লম্বা হয়ে গেল, আমি একবারে এইখানে আটারি ফরসেপটা লাগিয়ে রেখেছি গায়ে, আর এইটা দেখা গেলে এতটা নেবে এলো। লেনদেনিং অফ দ্য কর্ড, লেনদেনিং হয় না, এটা অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট লেনদেনিং, যেন মনে হলো অ্যাপারেন্টলি এটা বেড়ে গেছে, লেন্থটা বড় হয়ে গেছে, তা এইটাকে বলা হয়। এই 4টে হচ্ছে সাইন্স অফ প্ল্যাসেন্টাল সেপারেশন। এবার ম্যানেজমেন্ট থার্ড স্টেজে কি? এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আজকাল আমরা কেউ করি না, এটা খুব শর্ট নোটও আসে পরীক্ষায়। AMTSL, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, খুব ইম্পর্টেন্ট। এটা ইট ইজ রুটিনলি প্র্যাকটিসড, এটা এখন সবাই করে। কি জন্য করা হয়? টু প্রিভেন্ট PPH। PPH ইজ দ্য লিডিং কজ অফ ম্যাটারনাল ডেথ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্টে আমরা কি করি? তফাৎটা কোথায়? এক্সপেক্টেড ম্যানেজমেন্টে আমরা প্ল্যাসেন্টাল সেপারেশন হলো, তারপরে মানে ট্র্যাকশন দিয়ে আমরা ডেলিভারি করলাম, করে অক্সিটোসিন ইনজেকশন দিলাম। এখানে উই ডু নট ওয়েট ফর দ্য সাইন্স অফ প্ল্যাসেন্টাল সেপারেশনস টু অ্যাপিয়ার। আমরা জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য বেবি উই গিভ অক্সিটোসিন। অক্সিটোসিনটা কি দেওয়া হয় কমনলি এবং সব থেকে বেশি ইউজ হয়? অক্সিটোসিন 10 ইউনিটস অক্সিটোসিন, আইদার IM or IV স্লোলি। অক্সিটোসিন বোলাস IV দেওয়া হয় না, তাতে অনেক সময় করোনারি আর্টারি স্প্যাজম হয়, হাইপোটেনশন হয়। ইউজুয়ালি ডাইলুট করে দেওয়া হয়, IV বা IMও দিতে পারো। অক্সিটোসিন হচ্ছে প্রথমে ফার্স্ট কি বলে ফার্স্ট ড্রাগ। সেকেন্ড হচ্ছে অক্সিটোসিনের অসুবিধা হচ্ছে IM দিলে একটু টাইম লাগে হতে, IV দিতে পারলে ভালো হয়। তারপরে আমরা কি দিই? অক্সিটোসিন, যদি অক্সিটোসিনের একটাই ডিসঅ্যাডভান্টেজ যে অক্সিটোসিন ফ্রিজের বাইরে রাখলে পোটেন্সি নষ্ট হয়ে যায়, 70% পোটেন্সি নষ্ট হয়ে যায়। সেটা অক্সিটোসিন যেখানে হেলসে, যেখানে ফ্রিজ নেই সেখানে অক্সিটোসিনের কাজ ভালো হয় না, রুম টেম্পারেচারে ওর এফিকেসি নষ্ট হয়ে যায়। সেখানে আসছে মেথারজিন। মেথারজিন দেওয়া যেতে পারে শুধুমাত্র যারা সিভিয়ার হাইপারটেনশন বা এক্ল্যাম্পসিয়া গ্রুপে, আমরা মেথারজিন দিই না, কিন্তু মেথারজিন ইজ এ গুড ড্রাগ। মেথারজিন দেওয়া যেতে পারে, IMও দেওয়া যেতে পারে, IVও দেওয়া যেতে পারে। এখন এবার IV দেওয়া মুশকিল হচ্ছে কি, লেবার রুমে একজনই স্টাফ, সে ডেলিভারি করছে, সে আবার সব খুলে IV দেবে, IM দিয়ে দেয়। এই যার জন্য আর একটা জিনিস মিক্সচার পাওয়া যায়, সিন্টোমেট্রিন, অক্সিটোসিন আর মেথারজিন কম্বিনেশন। ওইটা IM দিয়ে দিলে কি হয়, অক্সিটোসিনের IM অ্যাকশন মেথারজিনের থেকে কুইক, তাহলে তাড়াতাড়ি অক্সিটোসিন অ্যাকশনটা শুরু করলো আর মেথারজিনে সেটা ধরে রাখলো। অক্সিটোসিনের হাফ লাইফ হচ্ছে মাত্র ফিউ মিনিটস, আর সেখানে এর হাফ লাইফ হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। মেথারজিনে কন্ট্রাকশনটা অনেকক্ষণ থাকে, সিন্টোসিন মানে অক্সিটোসিনের হাফ লাইফ খুব কম। আর এটা একটা খুব জিজ্ঞাসা করে যে কন্ট্রাকশন বিটুইন অক্সিটোসিন ইনডিউস কন্ট্রাকশন আর মেথারজিন মানে মিথাইল আর্গোমেট্রিন ইনডিউস কন্ট্রাকশন মধ্যে তফাৎ কি? অক্সিটোসিন কজেস ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন, অর্থাৎ আপার পার্টে বেশি কনস্ট্রাক্ট, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন, কিন্তু মেথারজিনে পুরো ইউট্রাসটা একসঙ্গে কন্ট্রাক্ট করে। অর্থাৎ PPH এ মেথারজিন হচ্ছে অক্সিটোসিন থেকে মোর অ্যাক্টিভ। এছাড়া প্রোফাইল্যাকটিক মানে অক্সিটোসিন হিসাবে প্রোস্টাগ্ল্যান্ডিন মানে ইনজেক্টেবল প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটা ইউজ করা হয় না, কিন্তু মিসোপ্রস্ট ট্যাবলেট যেটা E1 সেটা দেওয়া হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 যেটা PGE1, হ্যাঁ E1 E2 গুলো তো জানো, E2 টা হলো মিসোপ্রস্টল ট্যাবলেট, সরি E1 হলো মিসোপ্রস্টল ট্যাবলেট, E2 হলো জেল যেটা ডাইনোপ্রস্ট, আর F2 আলফা, এই তিনটে তো ব্যবহার করা হয়। তো এখানে ট্যাবলেটটা দেওয়া হয়। এই গেল অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। তারপরে আমরা এই
প্ল্যাসেন্টাল ডেলিভারি ব্র্যান্ড এন্ডিউস টেকনিক। ব্র্যান্ড এন্ডিউস টেকনিক হচ্ছে শুধু যদি আমি টানি, শুধু টানলে কি হবে, যদি প্ল্যাসেন্টা সেপারেটেড না হয় আমি সেই সময় টান দিই তাহলে ইউট্রাসটা ইনভার্টেড হয়ে যাবে। এই জন্য আইডিয়ালি কি হয়, এটা ছিল অ্যান্ড্রুস টেকনিক, এটা বের করা। তারপরে এই তখন ব্র্যান্ড অ্যান্ড্রুস টেকনিক হলো মডিফিকেশনটা আনলো যে আমি লেফট আলনার বর্ডার দিয়ে ইউট্রাসটাকে ব্যাকওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস পুশ করব। এইটাকে ইউট্রাসটাকে আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস এবং ইউট্রাসটাকে টানছি, এদিকে কর্ড টানছি যাতে ইনভার্সাইড না হয়, এটা বেরিয়ে আসবে। এইটাকে বলা হয় মডিফাইড ব্র্যান্ড অ্যান্ড বা ব্র্যান্ড অ্যান্ড্রুস টেকনিক অফ প্ল্যাসেন্টাল ডেলিভারি। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টে কটা কম্পোনেন্ট আছে, একটা হলো ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অক্সিটোসিন দিচ্ছি, ফার্স্ট কম্পোনেন্ট, আমি ওয়েট করছি না প্ল্যাসেন্টাল সেপারেশনের জন্য। আর 2 নম্বর হলো কন্ট্রোল কন্ট্রাকশন বা এই ব্র্যান্ড অ্যান্ড্রুস টেকনিক। এখন এর একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদিও এটা অনেকে বলে থিওরিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ, যে যেহেতু আমি অক্সিটোসিনটা আগে দিয়ে দিচ্ছি বিফোর সেপারেশন অফ প্ল্যাসেন্টা, তো দেয়ার ইজ সাম ইনক্রিজড রিস্ক অফ রিটেন্ড প্ল্যাসেন্টা। দিস ইজ এ থিওরিটিক্যাল রিস্ক, অ্যাকচুয়ালি এরকম হয় না। অনেকে বলে ফাইনাল কন্ট্রাকশনেই প্ল্যাসেন্টা সেপারেট করে যায় যদি না অ্যাক্রিটা হয়ে থাকে। আর অ্যাক্রিটা হলে তুমি অক্সিটোসিন দিলে কি না দিলে কিছু যায় আসে না। ঠিক আছে, চলো।